সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলার আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি 2025। সম্মানিত ভিউয়ার্স, যে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি 2025-এ আজকে আমরা 13টি বিষয় নিয়ে আলোচনা করব। যে 13টি বিষয় যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে, অর্থাৎ 17তম শিক্ষক নিবন্ধনধারী এবং 18তম শিক্ষক নিবন্ধনধারী এবং যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন এবং যারা 19তম শিক্ষক নিবন্ধন দেবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আসি আমাদের প্রথম কথায়, পদের নাম। আপনি যখন আবেদন করবেন তখন অবশ্যই পদের নামটি, আপনি যে পদে আবেদন করবেন সেই পদ রিলেটিভ পদে আপনি আবেদন করবেন, অর্থাৎ আপনার পদের সাথে যেন সামঞ্জস্য থাকে আপনি যে বিষয়ে পাস করেছেন। কারণ পদের নাম অন্যটা হয়ে গেলে পরবর্তীতে প্রাথমিক সুপারিশ পেলেও কিন্তু আপনার সেই সুযোগ নেই। যেমন আপনার সহকারী শিক্ষক ইংরেজি পদে আবেদন করার সুযোগ রয়েছে, ভুলক্রমে সেখানে সহকারী শিক্ষক বাংলা দিয়ে দিয়েছেন, পরবর্তীতে প্রাথমিক সুপারিশ পাবেন ঠিকই, কিন্তু চূড়ান্ত সুপারিশে কিন্তু আপনি বাতিল বলে গণ্য হবেন। তাই আপনি যদি সহকারী শিক্ষক বাংলা হন তাহলে আপনি সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করবেন, অর্থাৎ আবেদন সংক্রান্ত পদের নাম কখনো ভুল করা যাবে না। ভুল করলে আপনার কিন্তু শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত সুপারিশে বাতিল বলে গণ্য হবেন। তারপরে বলছে 2 হলো শিক্ষা প্রতিষ্ঠানের ধরন সনদ অনুযায়ী। তো সম্মানিত ভিউয়ার, যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিচ্ছেন বা দেওয়া শেষ এবং শিক্ষক নিবন্ধন সনদ হাতে পেয়েছেন, তাদেররা দেখবেন যে শিক্ষক নিবন্ধন সনদের ভিতরে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা লেখা রয়েছে। তারা শুধুমাত্র স্কুল এবং মাদ্রাসাতে আবেদন করতে পারবে এবং যাদের সনদে টেকনিক্যাল অ্যান্ড বিএম ভোকেশনাল লেখা রয়েছে তারা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে আবেদন করবে। তারা কিন্তু জেনারেল, মানে এই জেনারেল স্কুল এবং জেনারেল যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোতে আবেদন করতে পারবে না। তো শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কিন্তু আপনার আবেদন করতে হবে। যেমন আপনার সহকারী শিক্ষক বাংলা আমাদের কিন্তু জেনারেল প্রতিষ্ঠানেও আছে, আবার সহকারী শিক্ষক বাংলা এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানেও আছে। তো সেক্ষেত্রে যদি আপনার সনদটা এসএসসি ভোকেশনালের হয় তাহলে কিন্তু আপনি জেনারেলে এই সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করতে পারবেন না। অনুরূপ ওইখানেও যদি জেনারেল হয় তাহলে কারিগরিতে আবেদন করতে পারবেন না। কাম্য শিক্ষার্থীর সংখ্যা জানতে হবে, অর্থাৎ আপনি যদি দাখিল স্তরের হন, আলিম স্তরের হন, ফাজিল স্তরের হন, কিংবা এসএসসি স্তরের হন বা ইন্টার স্তরের হন বা যে স্তরেরই হন না কেন, ওই স্তরের একজন কাম্য শিক্ষার্থী সংখ্যা থাকতে হবে। অর্থাৎ আপনি সায়েন্স নিয়ে 9ম শ্রেণীর একজন শিক্ষক হবেন ভৌত বিজ্ঞানে, তাহলে সেক্ষেত্রে আপনার 40 জন শিক্ষক, 40 জন ছাত্র লাগবে এবং পাশের হার থাকতে হবে। এভাবে 3 বছর হলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন। অর্থাৎ কাম্য শিক্ষার্থীর সংখ্যা আপনাকে জানতে হবে। আর প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী জানার জন্য প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যখন আবেদন করবেন, আবেদনের পূর্বে আপনাকে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে হবে, এবং কি কথা না বলতেও গেলে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে দেখাশোনা করে তারপরে 40টি প্রতিষ্ঠান বেছে আবেদন করতে হবে। না হলে যদি কোনো কারণে আবেদন করতে পারেন, কোনো সমস্যা হলে পরবর্তীতে কিন্তু আপনার আর এমপিও হবে না। তারপরে এই কাম্য শিক্ষার্থীর যে বিষয়টা বললাম, কাম্য শিক্ষার্থীর যে সংখ্যাটা সেটি বললাম। এই কাম্য শিক্ষার্থীর সংখ্যা বাহির করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক EIN নম্বর রয়েছে। যেমন EIN 6টি ডিজিট, তার আগে 01309 যোগ করলে ওই প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বরে সরাসরি চলে যাবে। এই ধরনের সকল প্রতিষ্ঠানে EIN নম্বরের আগে 01309 যোগ করে ফোন দেবেন, দেখবেন বলে ওই প্রতিষ্ঠান প্রধান, ওই প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফোন চলে যাবে, তাদের সাথে কথা বলে আবেদন করবেন এখানে কী পরিমাণ কাম্য শিক্ষার্থী আছে এবং প্রতিষ্ঠানের পরিবেশটা কেমন। তারপরে নারী কোঠা অনুসরণ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যখন আবেদন করবেন তখন আবেদনের সময় নারী কোঠা থাকবে, অর্থাৎ ফিমেল অনলি। সেখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। কোনো পুরুষ আবেদন করলে সেক্ষেত্রে আপনি কিন্তু সুপারিশ প্রাপ্ত হবেন ঠিকই, কিন্তু পরবর্তীতে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। আরেকটি বিষয় হলো, যে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র ছাত্রীরা, অর্থাৎ গার্লস স্কুল, সেই প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা বিষয়ে শুধুমাত্র নারী শিক্ষকরাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এখানে পুরুষ এবং মহিলা লেখা থাকলেও শুধু মহিলারাই দয়া করে আবেদন করবেন যদি গার্লস স্কুল হয়ে থাকে। এবং উভয় স্কুল যদি হয়ে থাকে, যেমন ছেলে এবং মেয়ে উভয় রয়েছে, সেক্ষেত্রে ছেলে মেয়ে সবাই আবেদন
করতে পারবেন, অর্থাৎ পুরুষ টিচার বা মহিলা টিচার আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির পদ এমপিওভুক্ত কিনা জানতে হবে। এক্ষেত্রে আমি আপনাদের বলি যে আমাদের 3টি অধিদপ্তর, একটি হলো মাউসি বা জেনারেল স্কুল অ্যান্ড কলেজ, আরেকটি হলো মেমিস বা মাদ্রাসা শিক্ষা, যেটা দাখিল, আলিম, ফাজিল, কামিল, এবং আরেকটি হলো কারিগরি শিক্ষা, যেটি হলো এসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা ইন্টার ভোকেশনাল হিসেবে আমরা চিনে থাকি। তো এই সকল পদে যখন আপনি আবেদন করবেন, এই প্রতিষ্ঠানের পদটি এমপিওভুক্ত কিনা এটাও আপনাকে কিন্তু জেনে নিতে হবে, কারণ অনেক সময় আছে ভুলে নন এমপিও প্রতিষ্ঠানের পদকে এমপিওভুক্ত হিসেবে দেখানো হয়। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এটি কম ছিল, কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়তো থাকলেও থাকতে পারে, তো এই বিষয়টি জানতে হবে। এর সাথে এই এমপিওভুক্ত পদের মধ্যে আরেকটি বিষয় বলি যে যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে জেনারেল পদ এবং কারিগরি পদে আপনার এমপিও পদ থাকার পরেও ওই প্রতিষ্ঠানে জিও আছে কিনা জেনে নেবেন। জিও বলতে বোঝায় আপনার গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে পদ এমপিওভুক্ত হবেন, যেমন আপনার প্রতিষ্ঠানে এসি ভোকেশনাল আছে, ভোকেশনাল 2টা ট্রেড আছে, এটা হলো ইলেকট্রিক্যাল আর একটা হলো সিভিল। ইলেকট্রিক্যাল ট্রেডে এমপিও আছে আর সিভিল ট্রেডেও এমপিও আছে, কিন্তু ইলেকট্রিক্যাল ট্রেডে শুধুমাত্র জিও আছে, কিন্তু সিভিল ট্রেডে জিও নাই। জিও হলো ওই আপনার অর্থ মন্ত্রণালয়ের জন্য বেতন করানোর জন্য একটি অনুমতিপত্র। এই অনুমতিপত্রটা নিতে গেলে কিন্তু 2, 2.5, 3 বছর লাগে। তাই প্রতিষ্ঠান কারিগরি এমপিওভুক্ত হলেও না, ওই প্রতিষ্ঠানের এমপিওর সাথে ওই ট্রেডের জিও আছে কিনা দেখে নিতে হবে। কিন্তু জেনারেল শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারী সহ সবার জন্য এই নিয়মটি প্রযোজ্য, শুধুমাত্র কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে। কিন্তু জেনারেল স্কুল এবং মাদ্রাসার ক্ষেত্রে জিও কোনো সমস্যা নেই, তাদের জন্য জিও লাগে না। আর 6 নম্বর হলো আবেদনের পূর্বে প্রতিষ্ঠান সম্বন্ধে খোঁজখবর নেওয়া। আবেদনের পূর্বে অবশ্যই প্রতিষ্ঠানে ফোন করতে হবে, নিজে যেয়ে, যদি নিজ জেলা এবং নিজ বিভাগ হয় তাহলে নিজে গিয়ে দেখে প্রতিষ্ঠানে ভালো খোঁজখবর নিয়ে এরকম 40টি প্রতিষ্ঠান বেছে আপনাকে আবেদন করতে হবে। যদি এই কাজটি না করেন বা অবহেলা করেন, পরবর্তী সময়ে যে কোনো ধরনের অসুবিধার কারণে আপনি সারা জীবন নিজেকে পস্তাবেন, কিন্তু শুধরানোর কোনো সুযোগ থাকবে না। কারণ যখনই আপনি একটি প্রতিষ্ঠানে যুক্ত হয়ে এমপিওভুক্ত হবেন, তখন যে পর্যন্ত বদলি না আসবে সে পর্যন্ত ওই প্রতিষ্ঠান থেকে আপনি হতে পারবেন না। এমন অনেক কাম্য শিক্ষার্থী নাই, ওই ধরনের প্রতিষ্ঠানে আবেদন করা যাবে না। এবং প্যাটার্ন বহির্ভূত কোনো নিয়োগ প্রক্রিয়া দিলে সেখানেও আবেদন করা যাবে না। এই বিষয়টি আপনাকে দেখতে হবে। এনটিআরসি আপনার থেকে দায় মুক্তি নিয়ে নিবে। প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে অবশ্যই আপনাদের কথা বলতে হবে। কথা বললে আপনি প্রতিষ্ঠানে কোনো মামলা আছে কিনা, আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি কেমন, প্রতিষ্ঠানের প্রধান কেমন, প্রতিষ্ঠানে আয় কেমন, প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানোর সুযোগ আছে কিনা, এই বিষয়গুলো প্রতিষ্ঠানে যারা সহকারী শিক্ষক, প্রভাষক, ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাই ভালো বলতে পারবে। এই বিষয়টি অবশ্যই আপনাকে 2-3 জন শিক্ষকের সাথে কথা বলে খোঁজখবর নিতে হবে। আর প্রতিষ্ঠানে কোনো প্যাটার্ন জটিলতা আছে কিনা, অর্থাৎ আপনার যে পদে শিক্ষক দরকার সেই পদে শিক্ষক না দিয়ে অন্য পদ দিয়েছে, আবার নতুন করে পদ তৈরি করে দিয়েছে যেটা এমপিও নীতিমালাতে পড়ে না। এই ধরনের প্যাটার্ন জটিলতা থাকলে সেসব প্রতিষ্ঠানে অ্যাভয়েড করে আবেদন করতে হবে। ভালো প্রতিষ্ঠান চিনতে হবে। সম্মানিত ভিউয়ার, যেমন আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ভালো প্রতিষ্ঠান বলতে পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো এবং যেগুলো বঙ্গবন্ধু পরিবার বর্গের নামে ছিল সেই প্রতিষ্ঠানগুলো জাতীয় হওয়ার সম্ভাবনা ছিল বিধায় আমরা বলেছিলাম এইসব প্রতিষ্ঠান আবেদন করার আগে। যেহেতু এখন পালা বদল হয়েছে, তো সেক্ষেত্রে এখন জিয়াউর রহমান বা তার পরিবার বর্গের নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বা পাইলট স্কুল রয়েছে সেগুলোতে আবেদন করবেন। তাহলে প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত জাতীয়করণ হবে। আর যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসছেন তাদের একটি স্বপ্ন যে কবে প্রতিষ্ঠান জাতীয়করণ হবে, কবে আমরা নন ক্যাডার হিসেবে পরিচিত লাভ করতে পারব। সনদের মেয়াদ সম্পর্কে জানা, যেমন আপনি 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করে আছেন যে আগামী বছর আমি আবেদন করব, যে কোনো সময় আবেদন করুন না, যে কোনো সময় আপনি আবেদন করতে পারবেন না। আপনি সনদ যখন পাবেন, পাওয়া থেকে 3 বছরের মধ্যে যে কয়টা গণবিজ্ঞপ্তি হবে সেই কয়টাতে আপনি আবেদন করতে পারবেন, ওর বাহিরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তাই যখন আপনার বয়স শেষ হয়ে যাব তখন কিন্তু আপনার আবেদনের সুযোগ থাকবে না। তাই 3 বছরের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন, এবং যদি 3 বছর না করেন তাহলে আপনার সনদটি বাতিল বলে গণ্য হবে। কারিগরি শাখার জিও সম্পর্কে যে বিষয়টি বললাম এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারিগরি সবাই দেখে নেবেন। সচল ফোন নম্বর ব্যবহার করতে হবে, অর্থাৎ 12 নম্বর যেটা, যে আপনার ভিতরে যখন এই প্রাথমিক সুপারিশ, আপনার ফোনে প্রাথমিক সুপারিশের রেজাল্ট আসবে, বিরুল ফর্ম পূরণের জন্য আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে, এবং চূড়ান্ত সুপারিশের জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেখান থেকে আপনি নিয়ে অনলাইনে
থেকে কপি প্রিন্ট করে নেবেন, চূড়ান্ত সুপারিশে কপি প্রিন্ট করে নেবেন। এজন্য আপাতত যখন গণবিজ্ঞপ্তি আবেদন করবেন যে নম্বরটি দিবেন একেবারে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত এই নম্বরটি অবশ্যই সচল রাখতে হবে। সচল বলতে এই নয় যে কখনো বন্ধ হতে পারবে না, মানে 1 দিন 2 দিন 3 দিন পর পর হলেও ফোন নাম্বারটি খোলা রাখতে হবে। কারণ 72 ঘন্টার মধ্যে আপনার যে SMS আসে সেটা খোলা না রাখলে ওই SMS আর দেখা যায় না। মানে 72 ঘন্টার মধ্যে একবার হলেও যদি আপনার ফোনটি সচল বা খোলা থাকে তাহলে যে কোনো SMS আসলে আপনার ফোনে দেখতে পারবেন। আবেদন সংক্রান্ত যে বিষয়গুলো অন্য কাউকে জানানো যাবে না, যেমন কিছু বিষয় রয়েছে, যেমন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কাউকে দেওয়া যাবে না, এবং এগুলো ফেসবুকেও শেয়ার করা যাবে না। কারণ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আরেকজনে আবেদন করে নিতে পারবে, এবং আপনাকে অন্য একটি সাবজেক্টে দিয়ে দেখা যায় লাস্টে আপনি বাংলাতে করেছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অন্যটা দিয়ে ইংরেজিতে করে দিয়ে দিবে, অর্থাৎ আপনার ক্ষতি সাধন করবে। তাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কাউকে দিবেন না। এবং আপনার নিজ উপজেলায় যদি দেখেন যে আমার শত্রু বেশি, কম্পিউটার দোকানে গেলে আমার তথ্যগুলো অন্য কারো হইতে পারে, তাহলে নিজ জেলার বাহিরে বা নিজ উপজেলার বাহিরে বা যেখানে আপনাকে চেনে না সেখান থেকে দক্ষ একজন কম্পিউটার অপারেটর দিয়ে আবেদন করবেন। আর আবেদনে করার পরে টাকা পাঠানোর আগে সকল বিষয়গুলো দয়া করে দেখে নেবেন। এ হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত 13 ধরনের যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা। তো আরও ধরনের বিষয়গুলো আছে, ধাপে ধাপে দিব। তো আপনারা যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 সালের যে কোনো সময় দিয়ে দিবে। আশা করা যায় মাঝামাঝি সময়ে আমরা 2025 সালের মাঝামাঝি সময়ে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবো। তবে এনটিআরসির কার্যক্রমে ধীরগতিতা রয়েছে। এনটিআরসির প্রত্যেকটি কাজকর্মে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। এনটিআরসি নিজস্বভাবে কোনো কিছু করতে পারে না। যেমন আপনার একটি গণবিজ্ঞপ্তি দিতে গেলে প্রাথমিক অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে আপনার গণবিজ্ঞপ্তি দিবে। গণবিজ্ঞপ্তি রেজাল্ট দেওয়ার সময়, প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেওয়ার সময় অনুমতি নিতে হবে। আবার বিরুল ফর্ম পূরণের জন্য অনুমতি নিতে হবে। আবার চূড়ান্ত সুপারিশ এই রেজাল্ট দেওয়ার জন্য অনুমতি নিতে হবে। তাতে এই বিষয়ে এবং সিস্টেম অ্যানালিস্ট এবং এনটিআরসি চেয়ারম্যান ঘন ঘন পরিবর্তন হওয়ার কারণে দেখা যায়, এবং জনবল কাঠামোতে এনটিআরসির যে জনবল কাঠামোতে সবসময় ঘাটতি থাকার কারণে এনটিআরসির কাজকর্ম দ্রুত গতিতে হয় না। তো সেই হিসেবে গণবিজ্ঞপ্তিটার সঠিক সময়টা বলাটা অত্যন্ত মুশকিল। তো ধন্যবাদ সবাইকে। সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। এবং যদি এই ধরনের ভিডিও আপনারা আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টে আমরা দেখব যে কোন ধরনের ভিডিও আপনারা চান, পরবর্তী ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।